হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকে যেহেতু শনিবার, আর শনিবার মানেই আপনার আমার সকলের প্রিয় সজীব হোসেন ভাইয়ের রাত। হ্যাঁ, আজকেও আপনাদের জন্য সজীব ভাইয়ের লেখা একটা দুর্দান্ত ঘটনা নিয়ে এসেছি। কিন্তু আজকে একটু ভিন্ন রকম ঘটনা আপনারা শুনতে যাচ্ছেন। যেমনটা প্রত্যেক সপ্তাহে আপনারা সজীব ভাইয়ের আব্বাস হুজুরের ঘটনা শোনেন, এই সপ্তাহে কিন্তু আব্বাস হুজুরের ঘটনা থাকছে না। আজকে সজীব ভাইয়ের লেখা অ্যানাদার মাস্টারপিস একটা গল্প আপনাদের জন্য নিয়ে এসেছি। সজীব ভাই আজকে যেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনার নাম দিয়েছেন ন্যায় বিচারক জিন। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। আর দেখতে হবে তো কে ঘটনাটা লিখেছে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে এর পরবর্তীতে আমাদের সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ঘটনা পাঠানোর ২টি নিয়ম আছে। প্রথমত, আপনার সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। এখানে আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আজকের মূল ঘটনায়। চলুন তাহলে শুনে আসি সজীব হোসেন ভাইয়ের ন্যায় বিচারক জিন। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসেন, ভূত আড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি টেলার। আপনাদের ভালোবাসায় ভূত আড্ডা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসা আমাদেরকে উৎসাহিত করে। আমরা চেষ্টা করব আরও নতুন ও ভয়ঙ্কর ঘটনা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ইমরান ভাই, আপনার কথা যতই বলবো ততই কম হয়ে যাবে। শুধু একটা কথাই বলবো, মন থেকে আপনাকে অনেক ভালোবাসি ভাই। আপনি আমার পাঠানো ঘটনাগুলোকে সুন্দর করে শ্রোতা বন্ধুদেরকে পড়ে শোনান। আপনার কণ্ঠে ঘটনাগুলো জীবন্ত হয়ে ওঠে। ইমরান ভাই, আজ আমি একটা অন্যরকম ঘটনা শেয়ার করব। আশা করি এই ঘটনাটা সবার কাছে ভীষণ ভালো লাগবে। এই ঘটনাটা আমার সংগ্রহ করা ঘটনা। এই ঘটনাটা অনেক বছর আগে ঘটেছিল। আমি যার কাছ থেকে সংগ্রহ করেছি তার বয়স আনুমানিক ৭০+। এই ঘটনাটা তিনি শুনেছেন তার বাবার কাছ থেকে। ইমরান ভাই, এই ঘটনায় আমি সবার ছদ্মনাম ব্যবহার করব, কারণ যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছি তিনি আসল নাম দিতে নিষেধ করেছেন। এই ঘটনাটা শুনলে আপনারা অনেকেই অনেক কিছু জানতে পারবেন। এই ঘটনার নাম দিয়েছি জিনের ন্যায় বিচার। ঘটনাটা আমি যেমনভাবে শুনেছি তেমনভাবেই বলার চেষ্টা করছি। তাহলে চলুন ফিরে যাই ঘটনায়। আমার নাম আব্দুর রহিম। আমি পেশায় একজন ইমাম। ইমামতির পাশাপাশি আমি একটা ছোটখাটো ব্যবসা করি। আল্লাহর দয়ায় অনেক সুন্দরভাবে আমার সংসার চলে যায়। আমি আজকে যেই ঘটনাটা বলবো সেটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম। আমার বাবা একজন নামকরা মাওলানা ছিলেন। তিনি অনেক বছর আগেই মারা গেছেন। আল্লাহ তাকে জান্নাতের মেহমান করুক। এই ঘটনাটা ঘটে আমার দাদার সাথে। আমার দাদা সেই সময় পাকিস্তানের একটা নামকরা মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করেন। বাবার কাছে শুনেছি আমার দাদার কাছে নাকি অনেক শক্তিশালী জিন ছিল। দাদা অনেক ধার্মিক আর আল্লাহ ভীরু মানুষ ছিল।
দাদা মূলত আমলের কারণেই অনেক শক্তিশালী জিন দাদার কাছে এসে দিনের শিক্ষা নিত। দাদু নাকি জিনদের রাজ্যেও গেছে বেশ কয়েকবার। আমার দাদার বয়স তখন 30 বছর। তখন নাকি দাদার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, আর সেই ঘটনাটাই এখন বলবো। দাদা পাকিস্তান থেকে লেখাপড়া শেষ করে। তখন বাংলাদেশ আর পাকিস্তান একসাথে ছিল। তখন দেশ ব্রিটিশরা শাসন করত। দাদাদের গ্রামে সেই সময় বেশ কিছু হিন্দু পরিবার বসবাস করত। তার মাঝে একজনের নাম ছিল ভোলা। ভোলা আর তালেব দুই বন্ধু। ভোলা হিন্দু আর তালেব ছিল মুসলিম। ভোলা আর তালেবের খুবই মিল ছিল। তাদের দুজনের বয়স 16 কি 17 বছর হবে। তারা দুজনেই ছিল খুব দুষ্ট। সারাদিন শুধু এখানে সেখানে ঘোরাঘুরি করত। ভোলার বাবার একটা ছোট নৌকা ছিল। ভোলার বাবা মূলত পেশাগতভাবে মাছ ধরত। ভোলা আর তালেব সেই নৌকা নিয়ে মাঝে মাঝে মাছ ধরতে বের হতো। সেখানে বিশাল বড় বিল ছিল। সেখানে সারা বছর পানি থাকতো। মানুষ সারা বছর মাছ ধরতো ওই খালে। একদিন ভোলা আর তালেব বুদ্ধি করে তারা দুজন রাতে মাছ ধরতে যায়। কথা মতো ভোলা আর তালেব সন্ধ্যার পর নৌকা নিয়ে বিলে যায় মাছ ধরতে। বিলে সে সময় অনেক মানুষ মাছ ধরছিল। ভোলা আর তালেব জাল আর ট্যাটা নিয়ে যায় মাছ ধরতে। তাদের সাথে একটা হ্যারিকেন ছিল। তারা দুজন জাল দিয়ে মাছ ধরতে থাকে। জালে তেমন মাছ পাচ্ছিল না। ভোলা মাঝে মাঝে ট্যাটা দিয়েও মাছ ধরছিল। মাছ ধরতে ধরতে ভোলা আর তালেব বিলের মাঝে চলে আসে। বিলটা অনেক বড় ছিল। রাতও তখন অনেক হয়েছে। বিলে তখন মানুষও কমতে থাকে। তারা দুজন দূরে কয়েকটা আলো দেখতে পায়। তারা তাদের মতো করে মাছ ধরতে থাকে। হঠাৎ তালেব হ্যারিকেনের আলোয় একটা মাছ দেখতে পায়। মাছটা দেখতে খুবই অদ্ভুত। মাছটা বেশ বড় আকারে ছিল। মাছটা দেখতে গজার মাছের মতো মনে হলো, তবে মাছের রং সোনালী কালার। তালেব কিছু না ভেবেই ট্যাটা দিয়ে মাছটাকে আঘাত করে। ট্যাটা মাছের শরীরে বিঁধে যায়। অবাক করা বিষয় হলো, ট্যাটা মাছের শরীরে লাগতেই মাছটা একটা অদ্ভুত আওয়াজ করে। তালেব আর ভোলা বেশ অবাক হয়ে যায়। তারপর তারা দুজন খেয়াল করে মাছের শরীর থেকে রক্ত বের হয়ে পানি লাল হয়ে গেছে। হ্যারিকেনের আলোয় তারা দুজন স্পষ্ট দেখতে পাচ্ছিল পানি লাল হয়ে যাচ্ছে। ভোলা একটু ভয় পায়, কিন্তু তালেব ভয় না পেয়ে মাছটাকে নৌকায় তুলে নেয়। নৌকায় মাছটা তুলতেই মাছটা লাফালাফি শুরু করে। তালেব মাছটাকে বেশ কয়েকবার আঘাত করে। ভোলার মাছটাকে দেখে স্বাভাবিক মনে হয় না। ভোলা তালেবকে মাছটা ছেড়ে দিতে বলে, কিন্তু তালেব মাছটা ছেড়ে না দিয়ে মাছটাকে আরো কয়েকটা আঘাত করে। এর মাঝে হঠাৎ করে তালেব আর ভোলা দুজনে খেয়াল করে চারপাশে কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো আকাশটা মেঘে ঢেকে যায়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। ভোলা তো ভীষণ ভয় পায়, কিন্তু তালেব ভয় ডর কিছুই পায় না। তালেব ভোলাকে ভয় পেতে নিষেধ করে। তালেব সেই মাছটাকে হাতে নেয়। তালেব মাছটাকে হাতে নেওয়ার সাথে সাথে মাছটা লাফ দিয়ে পানিতে পড়ে যায়। মাছটা পানিতে পড়তেই সেখানে একটা পাক সৃষ্টি হয়। নৌকাটা দুলতে শুরু করে। ভোলা তো ভয়ে রীতিমতো কান্না করে দেবে এমন অবস্থা। হ্যারিকেনের আলোয় তালেব মাছটা খুঁজতে থাকে, কিন্তু মাছটা আর পাওয়া যায় না। পানিতে যে পাক সৃষ্টি হয়েছিল সেটাও থেমে যায়। তালেব মন খারাপ করে মাছ ধরা বাদ দিয়ে বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভোলা বারবার তালেবকে বলছিল মাছটাকে আঘাত করা ঠিক হয়নি। মাছটা সাধারণ কোনো মাছ নয়। কারণ ভোলা ওর বাবার কাছে শুনেছে বিলে অনেক সময় জিনেরা মাছের রূপ নিয়ে নাকি ঘুরে বেড়ায়। সেই মাছটাও হয়তো কোনো জিন ছিল। তালেব ভোলার এসব কথায় পাত্তা দেয় না। তারা দুজন নৌকা নিয়ে বিলের ধারে চলে আসে। নৌকা থেকে নেমে বাড়ির পথে হাঁটা শুরু করে তারা। তখন বিলে আর কোনো মানুষ ছিল না।
তালেব আর ভোলা যখন হাঁটছিল তখন তাদের মনে হচ্ছিল তাদের পেছনে পেছনে কেউ যেন হেঁটে হেঁটে আসছে। তালেব একবার পিছনে ফিরে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। এমনভাবে কিছু দূর যাওয়ার পর আবার মনে হতে থাকে অনেক মানুষ যেন তাদের আশেপাশে হাঁটাহাঁটি করছে, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। তালেব এবার কিছুটা ভয় পায়। তালেব আর ভোলা বাড়ির কাছাকাছি চলে আসে। তখনই তারা দেখতে পায় দুইটা মানুষ হেঁটে হেঁটে আসছে। মানুষ দুইটার শরীরে সাদা পাঞ্জাবি আর মাথায় সাদা পাগড়ি। মানুষ দুইটা তাদের কাছে চলে আসে। কাছে আসতেই মানুষ দুইটাকে দেখে ভোলা আর তালেব অনেক বেশি ভয় পেয়ে যায়। দুজনের মধ্যে একজন বৃদ্ধ আর একজন যুবক। বৃদ্ধ মানুষটার মুখ ভর্তি সাদা দাড়ি আর যুবক ছেলেটার মুখে হালকা দাড়ি। দুজনে চোখ বড় বড় করে ভোলা আর তালেবের দিকে তাকিয়ে আছে। চোখ দুইটা লাল হয়ে আছে, মনে হচ্ছে এখনই চোখ ফেটে রক্ত বের হয়ে আসবে। মানুষ দুইটা কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যায়। তালেব একবার পিছনে তাকিয়ে দেখে লোক দুইটা কোথায় যায়। তালেব পিছনে তাকাতেই দেখে সেই দুইজন তার দিকেই তাকিয়ে আছে। অন্ধকারের মধ্যেও তাদের দুজনের চোখ দুইটা যেন লাল রক্তের মতো জল জল করছে। তালেব ভয়ে সামনে ঘুরে ভোলার হাত ধরে দৌড়ে বাড়িতে চলে আসে। তালেব আর ভোলার বাড়ি পাশাপাশি ছিল। বাড়ি এসে তালেব আর ভোলা মাছ ভাগাভাগি করে নেয়। দুজন দুজনের বাড়িতে গিয়ে শুয়ে পড়ে। সকালবেলায় ভোলা তার বাবাকে রাতের সব ঘটনা জানায়। ভোলার সব কথা শুনে ভোলার বাবা বেশ চিন্তিত হয়। ভোলার বাবা ভোলাকে মাছ ধরতে নিষেধ করে আর রাতের বেলায় বাইরে যেতে মানা করে দেয়। এদিকে তালেব এসব কিছুই তার বাড়িতে জানায়নি। ভোলা তালেবকে জানায় ভোলার বাবা কি কি বলেছে। তালেব ভোলার কথা তুচ্ছ ভেবে উড়িয়ে দেয়। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। এক রাতে তালেব একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। তালেব স্বপ্নে দেখে দুইটা কালো অবয়ব তাকে ধরে নিয়ে সেই বিলের দিকেই যাচ্ছে। বিলের চারপাশে কোনো কিছু দেখা যাচ্ছে না। যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। তালেব চিৎকার করছে আর বাঁচাও বাঁচাও বলে সাহায্য চাইছে, কিন্তু সেই কালো অবয়ব দুইটা তালেবকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। একসময় তালেবকে সেই বিলের কাছে নিয়ে যায়। তালেব দেখে বিলের মাঝ পানিতে একটা পাক সৃষ্টি হচ্ছে। বিলের পানি মনে হচ্ছে এখনই উপরে উঠে আসবে। তালেব ছাড়া পাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু কালো অবয়ব দুইটা তালেবকে ছাড়ে না। হঠাৎ করে তালেব দেখতে পায় বিলের মাঝে পানির ভেতর থেকে একটা বিশাল বড় দানব উঠে আসছে। দানবটার পুরো শরীর কালো লোমে ভরা। দানবটা দেখতে অনেকটা কুমিরের মতো। তালেব সেই দানবটাকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। তারপর সেই কালো অবয়ব দুইটা তালেবকে বিলের মাঝে পানিতে ছুঁড়ে মারে। তখনই তালেবের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই তালেব হাঁপাতে থাকে। তালেবের পুরো শরীর ঘামে ভিজে গেছে, বিছানা সহ প্রায় ভিজে একাকার। তালেব স্বপ্নটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তালেব বুঝতে পারে না এটা স্বপ্ন নাকি অন্য কিছু। সেই রাতটা তালেব কোনো রকমে কাটিয়ে দেয়। সকালবেলায় তালেব তার মাকে রাতে দেখা স্বপ্নের কথা বলে। তালেবের মা বিষয়টি গুরুত্ব দেয় না। তালেবও ভাবে সেটা খারাপ একটা স্বপ্ন হয়তো হবে, কিন্তু তালেব তো জানতো না এই স্বপ্নটা কোনো সাধারণ স্বপ্ন না। তালেবের জন্য সামনে কি অপেক্ষা করছে সেটা যদি তালেব জানতো, তাহলে হয়তো সেটা ভেবেই তালেব মারা যেত। তালেব এই বিষয়টা নিয়ে ভোলার সাথে কথা বলে। ভোলা তালেবের কথা শুনেই ভয় পেয়ে যায়। ভোলা তালেবকে বলে, তালেব, এটা কোনো সাধারণ স্বপ্ন না রে। আমার মনে হইতেছে খারাপ কিছু ঘটবে হয়তো। তালেব আবারও ভোলার কথায় হেসে উড়িয়ে দেয়। ভোলা তালেবের স্বপ্নের কথা তার বাবাকে বলে। ভোলার কথা শুনে ভোলার বাবা আরো বেশি চিন্তিত হয়। ভোলার বাবা তালেবের বাবার সাথে কথা বলে। তালেবের বাবা এসব কিছুই জানতো না। ভোলার বাবা তালেবের বাবাকে সব কিছুই জানায়। তারপর তালেবের বাবা তালেবকে জিজ্ঞাসা করে,
তখন তালেব তার বাবাকে সবকিছুই জানায়। তালেবের কথা শুনে তার বাবা অনেক বকাঝকা করে, তারপর তালেবকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর সব কথা শুনে তালেবকে ঝাড়ফুঁক করে দেয় আর পানি পড়া দেয়। তালেবকে একটা তাবিজও দেয়। তাবিজটা তালেবের কোমরে বেঁধে রাখতে বলে। এমনভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে ঘটে ভয়ঙ্কর ও মর্মান্তিক একটা ঘটনা। এক রাতে ভোলার বাবা স্বপ্নে দেখে ভোলাকে দুজন কালো অবয়ব ধরে বিলের দিকে নিয়ে যাচ্ছে। ভোলা চিৎকার করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু অবয়ব দুইটা কোনো কিছুই শুনছে না। ভোলাকে বিলের কাছে নিয়ে যায়, তারপর ভোলাকে নিয়ে বিলের পানিতে নেমে পড়ে। সেই অবয়ব দুইটা ভোলাকে পানিতে চোবাতে থাকে। ভোলা বাঁচার জন্য চিৎকার করে, কিন্তু ভোলার চিৎকারে কেউ এগিয়ে আসে না। এরপর একটা অবয়ব ভোলার মাথা পানির নিচে চুবিয়ে রাখে, আর একটা অবয়ব ভোলার পা ধরে রাখে। ভোলা বাঁচার জন্য হাত পা ছোড়াছুড়ি করে, তারপর অবয়ব দুইটা ভোলাকে নিয়ে পানির নিচে ডুবে যায়। তারপর আর পানির উপরে ওঠে না। ভোলার বাবা এই স্বপ্ন দেখে, কিন্তু তার ঘুম ভাঙে না। ভোলার বাবার ঘুম ভাঙে সকালে ভোলার মায়ের ডাকে। সকালে ভোলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভোলার পরিবার থেকে ভোলাকে খোঁজাখুঁজি করে, কিন্তু পায় না। হঠাৎ করে একজন এসে বলে, বিলে একজনের লাশ দেখা যাচ্ছে, মাথা পানির নিচে আর পা দুইটা উপরের দিকে। ভোলার বাবা মা সহ গ্রামের আরো অনেক মানুষ বিলের কাছে যায়। সেখানে গিয়ে দেখে সত্যিই একটা লাশ দেখা যাচ্ছে, কিন্তু কার লাশ সেটা বোঝা যাচ্ছে না। ভোলার বাবা আর কয়েকজন পানিতে নামে। বিলে তখন কোমর সমান পানি। সেই লাশের কাছে গিয়ে দেখে লাশের অর্ধেক মাটির মধ্যে পুঁতে রাখা। অনেক কষ্টে মাটির মধ্য থেকে লাশটা টেনে উপরে তোলে। তারপর পানি দিয়ে লাশের শরীরটা পরিষ্কার করে দেওয়া হয়। তখন দেখা যায় সেটা ভোলার লাশ। এটা দেখে ভোলার মা বাবা কান্নায় ভেঙে পড়ে। কি ভয়ঙ্কর আর নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু কে বা কারা এমন জঘন্য কাজ করেছে সেটা কেউ বুঝতে পারল না। তালেবও খবর পেয়ে চলে আসে। প্রিয় বন্ধুর মৃত্যুতে তালেবও কান্না করে। গ্রামের মানুষও বুঝতে পারে না এমনভাবে কে ভোলাকে মারবে। ভোলার সাথে তো কারোর শত্রুতা নেই, তাহলে এই কাজ কে করতে পারে? গ্রামের মানুষের মাঝে এটা নিয়ে বেশ কানাঘষা চলে। ভোলার শরীরে কোনো ক্ষত দেখা যায় না। ভোলাকে তার ধর্মের নিয়ম অনুযায়ী শেষ বিদায় দেওয়া হয়। এদিকে প্রিয় বন্ধুর মৃত্যুতে তালেব অনেক একা হয়ে যায়। তখন তালেবের সেই দিনের স্বপ্নের কথা মনে হয়। তালেবও বেশ ভয় পায়, তার যদি এমন হয় এটা ভেবে আর কি। ভোলার বাবা তালেবের বাবার কাছে আসে। তালেবকে ভালো কোনো এক হুজুরের কাছে নিয়ে যেতে বলে, কারণ ভোলার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না। তালেবের বাবা বুঝতে পারে খারাপ কিছু হয়তো হতে পারে। তালেবের বাবাও তখন চিন্তা করে ভালো কোনো এক হুজুর দেখাবে তালেবকে। কিন্তু তার আগেই একটা ঘটনা ঘটে যায়। রাতে তালেব খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। সকালবেলায় তালেব ঘুম থেকে ওঠে না। তালেবের ঘরের ভেতর থেকে আটকানো। অনেক ডাকার পরও তালেবের কোনো সাড়া পাওয়া যায় না। তালেবের মা কান্না শুরু করে দেয়। বাড়ির আশেপাশের মানুষও চলে আসে। তারপর তালেবের বাবা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তালেবের বাবার বুকটা কেঁপে ওঠে। শ্রোতা বন্ধুরা, আপনারা এখান থেকেই ঘটনার ভয়াবহতা শুনতে শুরু করেন। তালেবের বাবার সাথে আরো কয়েকজন ঘরে ঢুকে সবাই অবাক হয়ে যায়। ইমরান ভাই, তালেবের কি হয়েছে সেটা জানতে হলে আমাদের আগে আরো কিছু বিষয় জানতে হবে। তাহলে চলুন সেই বিষয়গুলো আব্দুর রহিমের মুখে শুনে আসি। গ্রামে ভোলা মারা গেছে, তারপর তালেবের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়া, এই সব কিছুই আমার দাদা মাওলানা রহমত জানতেন। আমার দাদা মাওলানা রহমত কিন্তু সেই সময় পাকিস্তানে ছিল। দাদা তখন তগড়া যুবক। দাদা এই সব কিছু জানতে পারে তার কাছে থাকা জিনের মাধ্যমে।
দাদার কাছে থাকা জিনটা দাদার পরিবারের ওপর খেয়াল রাখতো, যাতে কেউ দাদার পরিবারের কোনো ক্ষতি করতে না পারে। দাদা এই বিষয়টা তেমন গুরুত্ব দেয় না, কারণ দাদা ভাবে হয়তো কোনো খারাপ জিন তাদেরকে ভয় দেখাচ্ছে বা তাদের ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু দাদার জিন দাদাকে অন্য কথা বলে। ভোলা আর তালেবের সাথে কি ঘটেছিল সেটা জানায়। ভোলা কেন মারা গেল আর কিভাবে মারা গেল, কারা ভোলাকে মারলো সেটাও জানায়। দাদা জিনটার কথা শুনে অনেকটা কষ্ট পায়, কারণ দাদা যা ভেবেছিল তা ভুল। এই সমস্যার মূল কারণ জিনটা দাদাকে জানায়। জিনটা আরো জানায় এই সমস্যা যেন দাদা সমাধান করার চেষ্টা করে, কারণ যদি এই সমস্যার সমাধান করার চেষ্টা না করা হয় তাহলে অনেক মানুষের প্রাণহানি হতে পারে। জিনটা এটাও জানায় যে এই কাজে অনেক ঝুঁকি আছে, তবে জিনটা দাদাকে সাহায্য করবে বলে জানায়। জিনটা অনেক পরহেজগার ছিল। দাদা জিনটার কথা শুনে বাড়িতে আসার সিদ্ধান্ত নেয়। দাদা তার ওস্তাদকে সবকিছু জানায়। দাদার ওস্তাদ দাদাকে দোয়া করে দেয়। দাদার ওস্তাদ দাদাকে জানায় যদি কোনো সমস্যা হয়, সাহায্য লাগে, তাহলে যেন তাকে জানানো হয়। দাদা তার ওস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে সেই দিনই রওনা হয়। দাদার বাড়িতে আসতে 5 দিন সময় লাগে। এই 5 দিনে গ্রামে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। গ্রামে অনেক হুজুর কবিরাজ এসেছে, কিন্তু তারা এসেই আবার চলে গেছে। কেউ ভয়েই কাজ করতে চায়নি। দাদা হঠাৎ করে বাড়িতে আসায় বাড়ির মানুষ বেশ খুশি হয়। দাদা বাড়ির সবার সাথে দেখা করে সোজা তালেবের বাড়িতে যায়। তালেবের বাড়ি দাদার বাড়ির কাছেই ছিল। দাদাকে দেখে তালেবের বাবা অবাক হয়। তারপর তালেবের বাবার কাছ থেকেও সবকিছু শুনেন। ভোলার বাবাও দাদার সাথে দেখা করে ভোলার মৃত্যুর কথা জানায়। দাদা সব শুনে সান্ত্বনা দেয়। গ্রামের মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতে শুরু করে, কারণ গ্রামের অনেক মানুষ কয়দিন অনেক ভয় আর সমস্যার সম্মুখীন হয়েছে, যা আগে কখনোই হয়নি। এখন ভয়ঙ্কর সেই ঘটনাটা শোনা যাক। একদিন রাতের বেলায় বিলে মানুষ মাছ ধরছিল। 2টা নৌকা নিয়ে কয়েকজন বিলের মাঝে চলে যায়। বিলের মাঝে যেতেই সবাই দেখে একটা বিশাল বড় মাছ পানিতে ভেসে বেড়াচ্ছে। মাছটা দেখে সবারই লোভ হয়। সবাই তো যার যার মতো মাছটা ধরার চেষ্টা করে, কিন্তু কেউই মাছটাকে ধরতে পারে না। হঠাৎ করে সবাই দেখে পানিতে একটা পাক সৃষ্টি হচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই পানিতে ঝড় শুরু হয়। নৌকা 2টা পানিতে ডুবে যায়। যারা নৌকাতে ছিল তারা সবাই লাফ দেয়। সবাই সেই পানির ঝড়ের মধ্যে পড়ে যায়। সবাই বাঁচার জন্য চিৎকার করে। দূরে যারা মাছ ধরছিল তারা সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়, কিন্তু কেউ আসার সাহস করেনি। অল্প সময়ের মধ্যেই সবকিছু আগের মতো হয়ে যায়। যারা নৌকা থেকে লাফ দিয়েছিল তারা সবাই সাঁতরে বিলের ধারে চলে আসে, কিন্তু একজনকে দেখা যায় না। যারা বিলের আশেপাশে মাছ ধরছিল তারা এসে দেখে সবাই ভয়ে রীতিমতো কাঁদছে। তারপর সেই নিখোঁজ হওয়া লোকের সন্ধান করতে থাকে। রাতের বেলায় আর কারো সাহস হয়নি বিলের মাঝখানে যাওয়ার। সকালবেলায় কয়েকটা নৌকা নিয়ে বিলের মাঝে যাই। সেখানে পানিতে নেমে খোঁজাখুঁজি করা হয়, জালও ফেলা হয়, তবুও তার কোনো খোঁজ পাওয়া যায় না। যে নিখোঁজ হয় তার পরিবারের মানুষ বিলের কাছে এসে আহাজারি করতে থাকে। অনেক খোঁজার পরও তাকে পাওয়া যায় না। এমনভাবে 2 দিন আর কেউ ভয়ে মাছই ধরতে যায় না। এক রাতে নিখোঁজ হওয়া লোকের বউ একটা স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে নিখোঁজ হওয়া লোকটা একটা জায়গায় বসে আছে, আর তার পাশে অসংখ্য কালো অবয়ব দাঁড়িয়ে আছে। সেখানে তালেবকেও দেখা যায়। এইটুকু দেখেই ঘুমটা ভেঙে যায়। সকালবেলায় সেই স্বপ্নের কথা গ্রামের মানুষকে জানায়। তারপর গ্রামের মানুষ হুজুর কবিরাজ নিয়ে আসে। দাদা গ্রামের মানুষদেরকে জানায় সে চেষ্টা করবে কিছু একটা করার, কিন্তু গ্রামের মানুষ দাদার কথায় তেমন পাত্তা দেয় না। সবাই ভাবে কত বড় বড় আলেম হুজুর আসলো, কেউ কিছু করতে পারলো না। দাদা ছোট মানুষ, দাদা কিভাবে পারবে। দাদা বাড়িতে চলে আসে।
রাতের বেলায় দাদা সেই জিনটাকে ডাকে। জিনটা দাদার কাছে আসে। দাদা জিনটার কাছ থেকে কিছু তথ্য জানতে চায়। জিনটা তথ্য জোগাড় করে দেবে বলে জানায়। পরদিন দাদা সেই বিলের কাছে যায়। দাদা বিল থেকে একটু পানি নিয়ে আসে। সেই পানি দাদা একটা পাত্রে রেখে দেয়। দাদা এই বিষয়টা নিয়ে অনেক কিছু ভাবে। রাতের বেলায় জিনটা দাদার কাছে আসে, কিন্তু জিনটা দাদাকে তেমন কোনো তথ্য দিতে পারে না। দাদা হতাশ হয়ে যায়। তখন জিনটা দাদাকে বলে, হুজুর, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তেমন কোনো তথ্য জোগাড় করতে পারিনি। সামান্য তথ্য জোগাড় করতে পেরেছি। আমি জেনেছি ওই বিলে হাজার হাজার পিশাচ বাস করে। ওদের একটা সর্দার আছে, আর সব পিশাচগুলো সর্দারের কথাই মেনে চলে। আমি শুধু এইটুকু তথ্যই জোগাড় করতে পেরেছি। দাদা জিনটার কথা শুনে একটু শান্তি পায়। কিছু হলো তো জানতে পেরেছে। আসলে ওই জিনটা ছিল দাদার ছাত্রের মতো। জিনটার বয়স অল্প, তার তেমন শক্তি নেই, তাই সে তেমন কোনো তথ্য জোগাড় করতে পারেনি। কথাগুলো বলে জিনটা চলে যায়। দাদা তখন বেশ চিন্তায় পড়ে যায়। দাদা নিজে থেকে কিছু একটা করার সিদ্ধান্ত নেয়, কারণ দাদা এসব বিষয়ে অনেক কিছুই জানতো। দাদার ওস্তাদ দাদাকে অনেক কিছুই শিখিয়েছিল। পরদিন সন্ধ্যার পর দাদা তার বাবাকে নিয়ে সেই বিলের কাছে যায়। তখন মানুষ আর বিলে মাছ মারতে যেত না। দাদার বাবা দাদাকে জিজ্ঞেস করে এই সময়ে বিলে কেন যাবে। দাদা কিছু না বলে জোর করেই তার বাবাকে নিয়ে যায়। দাদার বাবা ঠিকই বুঝতে পেরেছিল দাদা কেন বিলের কাছে যাচ্ছে। দাদার বাবা দাদাকে সাবধান করে দেয়, কারণ যদি কোনো বিপদ হয়। কিন্তু দাদা এসব কথা শুনতে নারাজ। দাদা তার বাবাকে নিয়ে বিলের কাছেই চলে যায়। তখন রাত নেমে গেছে। চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। চাঁদের আলোয় সবকিছু ভালোভাবেই দেখা যাচ্ছিল। বিলের পানিতে চাঁদের আলো পড়ার কারণে দেখতে অনেক ভালো লাগছিল। দাদা কিছু সময় দাঁড়িয়ে ভাবতে থাকে। তারপর দাদার বাবা দাদাকে কিছু বলবে, তখন দাদা তার বাবাকে চুপ থাকতে বলে। বিলে একটা নৌকা বাঁধা ছিল। দাদা তার বাবাকে নিয়ে নৌকায় ওঠে। দাদার বাবা দাদাকে বারবার নিষেধ করে, কিন্তু দাদা কোনো কথাই শোনে না। দাদা নিজে নৌকা চালিয়ে নৌকাটা একদম বিলের মাঝখানে নিয়ে যায়। তারপর দাদা চারপাশে ভালো করে দেখে নেয়। দাদা তার জন্য পাঞ্জাবির পকেট থেকে একটা কাপড় বের করে। সেই কাপড়ে সাদা পাউডারের মতো কিছু আছে। দাদা দোয়া পরে সেই পাউডারে ফু দেয়। দাদার বাবা চুপ করে দাদা কি করে সেটা দেখছিল। দাদার বাবা খুবই ভয় পাচ্ছিল। দাদা অনেক সময় মনে মনে দোয়া পড়ে, তারপর বিলের থেকে কিছুটা পানি হাতে নেয়। দোয়া পরে পানিতে ফু দেয়। পানিটা আবার বিলে ফেলে দেয়। দাদা আরো কিছু সময় দোয়া পড়ে, তারপর সেই সাদা পাউডারটা বিলের পানিতে ফেলে দেয়। পাউডারটা পানিতে ফেলে দিতেই পানির নিচ থেকে বুদবুদ উঠতে থাকে। চাঁদের আলোয় দেখা যাচ্ছিল পুরো বিল জুড়ে পানির নিচ থেকে কেমন বুদবুদ উঠছে। হঠাৎ করে বিলের পানিতে ঢেউ শুরু হয়। নৌকাটা আস্তে আস্তে দুলতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই নৌকাটার চারপাশে পানিতে পাক সৃষ্টি হয়। দাদা তখন জোরে জোরে দোয়া পড়তে শুরু করে। দাদার বাবা এসব দেখে অনেক ভয় পাচ্ছিল। দাদা তার মতো করে জোরে জোরে দোয়া পড়ছিল। হঠাৎ দাদা দেখতে পায় পানির নিচে থেকে অসংখ্য কালো অবয়ব উঠে আসছে। অবয়বগুলো দেখতে অনেকটা কুমিরের মতো। পুরো বিলে শুধু সেই অবয়বগুলোকেই দেখা যাচ্ছিল। সেই সাথে পানির বড় বড় ঢেউ তৈরি হচ্ছে। কিন্তু অবাক করা বিষয় হলো এত জোরে জোরে ঢেউ হচ্ছে, কিন্তু নৌকাটার কিছুই হচ্ছে না। দাদা দোয়া পড়া থামিয়ে দেয়। তারপর দাদা সেই কাজটা করে যেটা দাদার বাবা ভাবতেই পারেনি। দাদা সেই অভয়রূপী পিশাচগুলোর উদ্দেশ্য করে বলে, আসসালামু আলাইকুম।
আপনাদেরকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। আমি আপনাদের বন্দি করতে আসিনি বা আপনাদের কোনো ক্ষতি করতেও আসিনি। আমি আপনাদের সর্দারের সাথে দেখা করতে চাই। তাকে গিয়ে বলেন একজন তার সাথে দেখা করতে চায়। তার সাথে কথা বলেই আমি এখান থেকে চলে যাব। দাদার কথা শুনে পিশাচগুলো ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, তুই কেন এসেছিস আমরা সেটা জানি। তুই যেই জন্য এসেছিস সেটা কখনোই সম্ভব না। তুই এখান থেকে চলে যা, আর এখানে আসবি না। আমাদের সর্দার তোর সাথে কথা বলবে না। যদি তুই এই বিষয়ে বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু এর পরিণাম অনেক খারাপ হবে। দাদা এরপর সেই পিশাচগুলোকে অনেক অনুরোধ করে, কিন্তু কোনো কাজ হয় না। অনেক সময় ধরে দাদা পিশাচটার সাথে কথা বলে। কথা বলার এক পর্যায়ে দাদা দেখতে পায় পানিতে পাক সৃষ্টি হচ্ছে। পুরো বিলের পানিতে ঢেউ সৃষ্টি হচ্ছে। দাদা দেখে সকল পিশাচগুলো একটু দূরে সরে যাচ্ছে। তখন পানির নিচ থেকে একটা বিশাল বড় সাপ উঠে আসে। সাপটা এতটাই বড় ছিল, সেটা একটা বড় পাহাড়ের সমান হবে। সাপটা দেখতে কালো কুচকুচে ছিল, কিন্তু সাপের চোখ দুইটা ছিল লাল। সাপের মাথায় একটা মুকুটের মতো জিনিস রয়েছে। দাদা বুঝতে পারে এটাই সেই পিশাচদের সর্দার। দাদা তাকে সালাম দেয়, কিন্তু পিশাচটা সালামের জবাব দেয় না। তখন পিশাচটা মানুষের কণ্ঠে বলে, হুজুর, আমি অনেক সময় ধরে আপনার সব কথা শুনেছি। আমি আপনাকে সম্মান করি, তাই আপনাকে বলছি আপনি এখান থেকে চলে যান। আপনি যেই জন্য এসেছেন সেটা কখনোই সম্ভব না, কারণ আমাদের কিছু নিয়ম আছে। আমরা সেই নিয়মের বাইরে কিছুই করতে পারি না। আমার অনুসারী পিশাচ আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি এখন এখান থেকে চলে যান, আর কখনোই এখানে আসবেন না। আপনি একজন ভালো মানুষ জন্য আপনাকে কিছুই বলছি না। আমরা আমাদের সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণও সরব না। আপনি যাদের বাঁচাতে চেয়েছেন তাদের বাঁচাতে পারবেন না। তারা আমাদের জগতে আছে। তাদের শাস্তি হলো একমাত্র মৃত্যু। খুব তাড়াতাড়ি তাদের মৃত্যু হবে। আমি এই এলাকার সর্দার। আমারও সর্দার আছে, সে এখন অন্য জায়গায় আছে। সে আসলেই ওই দুইজনের মৃত্যু কার্যকর করা হবে। মৃত্যুর পর তাদের দুজনের লাশ এই বিলেই পাবেন। কথাগুলো বলার সাথে সাথেই সব পিশাচগুলো যেন অদৃশ্য হয়ে যায়। পুরো বিলটা আবার শান্ত হয়ে যায়। দাদার বাবা এত সময় এসব দৃশ্য দেখে ভয়ে কাঁপছিল। দাদার বাবা জানতো না দাদা এত কিছু করতে পারে। দাদা হতাশ হয়ে যায়। দাদার বাবা দাদাকে কিছু জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করে না। দাদা আর তার বাবা বাড়িতে চলে আসে। দাদা বুঝতে পারে না সে আসলে কি করবে এখন। দাদা সেদিন রাতের বেলায় তার ছাত্র জিনটাকে ডাকে। ছাত্র জিন এসে দাদাকে সালাম দেয়। তারপর দাদা জিনটাকে বলে, আপনি আমার ওস্তাদের কাছে যাবেন। তাকে গিয়ে আমার সালাম জানাবেন। তাকে বলবেন আমি তার সাহায্য চাচ্ছি। আমি কিছুই করতে পারছি না। তিনি যেন আমাকে কোনো একটা উপায় বলে দেন। জিনটা দাদাকে সালাম দিয়ে দাদার ওস্তাদের কাছে চলে যায়। এদিকে দাদা রাতের বেলায় অনেক আমল করে। রাতের বেলায় সেই জিনটা আবার দাদার কাছে আসে। জিনটার কাছে জানতে চায় কি পরামর্শ দিয়েছেন।
তখন জিনটা বলে, আপনার ওস্তাদ একটা আমল শিখিয়ে দিয়েছে আপনার জন্য। এই আমল করলে একটা শক্তিশালী জিন আপনার কাছে আসবে। সেই জিনের মাধ্যমে আপনি তথ্য জোগাড় করতে পারবেন। তারপর জিনটা দাদাকে আমল শিখিয়ে দেয় এবং চলে যায়। জিনটা বলে যায় রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপর আমলটা করতে হবে। দাদা সেদিন রাতে আর আমলটা করে না, পরদিন রাতে আমলটা করার সিদ্ধান্ত নেয়। সকালবেলায় দাদা তালেবের বাড়িতে যায়। তালেবের বাবাকে বলে, দেখুন, আপনার ছেলের সাথে কি হয়েছে সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। আপনার ছেলে কোথায় আছে, কেমন আছে সেটাও কেউ জানে না। তবে আমি চেষ্টা করছি, যদি সম্ভব হয় আপনার ছেলের বিষয়ে কোনো তথ্য জানব। আর যেই একজন নিখোঁজ হয়েছে তার বিষয়েও খোঁজ নেব। আপনারা আমাকে ছোট ভেবে অবহেলা করছেন। আমি নিজেও জানি আমার তেমন জ্ঞান বা আমল নেই। তারপরও আমি চেষ্টা করে দেখব কিছু করতে পারে কিনা। তালেবের বাবা দাদার কথা শুনে একটু ভরসা পায়। তালেবের বাবা দাদার হাত ধরে কান্না করে আর তালেবকে খুঁজে বের করে দিতে বলে। দাদা তালেবের বাবাকে বলে সে তার সাধ্যমতো চেষ্টা করবে। তালেবের বাবা দাদার হাতে একটা কাগজ দেয়। কাগজটা দাদা হাতে নিয়ে দেখে সেখানে আরবি লেখার মতো কিছু লেখা। দাদা সেগুলো পড়তে পারে না। দাদা বুঝতে পারে না লেখাগুলো কি ভাষায় লেখা। দাদা তালেবের বাবাকে জিজ্ঞেস করে, এই কাগজ আপনি কোথায় পেলেন? তালেবের বাবা তখন বলে সে কাগজটা কোথায় পেয়েছে। শ্রোতা বন্ধুরা, এবার জানতে পারবেন তালেবের সাথে আসলে কি হয়েছে। তালেবকে ঘরে পাওয়া গিয়েছিল নাকি পাওয়া যায়নি। তালেবের বাবা বলে, আমরা যখন ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকি দেখি তালেব ঘরে নেই। তালেবের বিছানা এলোমেলো হয়ে আছে। বিছানার জায়গায় জায়গায় রক্ত লেগে আছে। আমরা সবাই এই দৃশ্য দেখে বেশ ভয় পাই। তালেব কোথায় গিয়েছে সেটা বুঝতে পারছি না। কি হয়েছে তালেবের সাথে? তালেব বেঁচে আছে নাকি মারা গেছে? বাড়িতে কান্নার রোল পড়ে যায়। আমরা কয়েকজন মিলে বিলের কাছে যাই। ভেবেছিলাম হয়তো সেখানে গেলে কিছু একটা দেখতে পাবো, কিন্তু না, সেখানে কিছুই দেখতে পেলাম না। সেদিন সারা দিন বিলের কাছে ছিলাম, কিন্তু তালেবকে পাইনি। সারা গ্রাম তালেবকে খোঁজাখুঁজি করেছি, কিন্তু তালেবের কোথাও কোনো চিহ্ন মাত্রও পাওয়া যায়নি। রাতের বেলায় তালেবের মা ঘরে কান্নাকাটি করছিল। বিছানা এলোমেলো হয়েছিল। বিছানা ঠিক করার সময় এই কাগজটা পাওয়া গেছে। তালেবের বাবা বেশ কিছু হুজুরকে কাগজটা দেখিয়েছে, কিন্তু কেউ লেখাটা পড়তে পারেনি। দাদা কাগজটা নিয়ে বাড়িতে চলে আসে। রাতের বেলায় দাদা তাহাজ্জুদের নামাজ আদায় করে, তারপর তার ওস্তাদের শিখিয়ে দেওয়া আমল করে। অনেক সময় দাদা আমল করে, কিন্তু কোনো লাভ হয় না। দাদার চোখে ঘুম চলে আসে। হঠাৎ করে দাদা একটা শব্দ শুনতে পায়। মনে হচ্ছে অনেকগুলো মানুষ বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছে। তখন গভীর রাত। বাড়ির মানুষ সবাই ঘুমিয়ে আছে। দাদা ভেবেছে হয়তো চোর এসেছে। দাদা ঘরের বাইরে যেতে চায়, কিন্তু তখনই দাদা দরজার বাইরে থেকে কেউ একজন দাদাকে সুন্দর কণ্ঠে সালাম দেয়। দাদা সালাম শুনে অবাক হয়ে যায়, কারণ যিনি সালাম দিয়েছেন তার কণ্ঠটা অনেক বেশি সুন্দর ছিল। দাদা সালামের জবাব দেয়, তারপর বাইরে থেকে সেই কণ্ঠটা দাদাকে বলে, হুজুর, আমি কি ভিতরে আসতে পারি? আপনি অনুমতি দিলে আমি ভেতরে আসব। দাদা এত বিনয়ী কথা শুনে আরো বেশি অবাক হয়ে যায়। দাদা তাকে ঘরের ভিতরে আসার অনুমতি দেয়। অনুমতি দেওয়ার সাথে সাথে দাদা দেখতে পায় একটা কালো অবয়ব দরজা ভেদ করে ঘরে প্রবেশ করে। তারপর অবয়বটা একটা সাধারণ মানুষের রূপ ধারণ করে। লোকটার শরীরে সাদা আলখেল্লা পরা, মাথা সহ পুরো শরীর সেই
আলখেল্লা দিয়ে ঢাকা, শুধু মুখটা দেখা যাচ্ছে। দাদা তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। দাদা মনের অজান্তেই মাশাল্লাহ কথাটা বলে ফেলে, কারণ সেই ব্যক্তিটা দেখতে খুবই সুন্দর ছিল, চেহারা চাঁদের মতো ঝলমল করছিল। দাদা তাকে দেখে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। তখন সেই ব্যক্তিটা দাদাকে বলে, হুজুর, আপনার সাথে আমাদের সর্দার কথা বলবে। আপনি তার দেখা পাওয়ার জন্য আমল করেছিলেন। আমাদের সর্দার আপনার ডাকে সাড়া দিয়েছে। তিনি বাইরে আপনার জন্য অপেক্ষা করছে। আপনি দয়া করে বাইরে আসেন। দাদা বুঝতে পারে এটা একটা ভালো জিন। দাদা জিনটার কথা শুনে মুগ্ধ হয়ে যায়, এত সুন্দর তার ব্যবহার। দাদা দরজা খুলে ঘর থেকে বের হয়। দাদাদের বাড়ির উঠানটা ছিল অনেক বড়, আর বাড়ির চারপাশে মাটির দেয়াল দিয়ে ঘেরা। বাড়ির ভেতরটা বাইরে থেকে দেখা যায় না। দাদা বাইরে বের হয়ে অবাক করার দৃশ্য দেখে। দাদা দেখে অসংখ্য সাদা পাঞ্জাবি পরা মানুষের অভাব দাঁড়িয়ে আছে। দাদা বুঝতে পারে এরা সবাই জিন। সবচেয়ে অবাক করা বিষয় হলো দাদা একটা ঘোড়ার গাড়ির মতো কিছু একটা দেখতে পায়। দাদার নাকে একটা সুঘ্রাণ আসে। এত সুঘ্রাণ দাদা আগে কখনোই পায়নি। সেই জিনটা দাদাকে সেই গাড়ির কাছে নিয়ে যায়। সেই গাড়ির কাছে যেতেই গাড়ির ভেতর থেকে একটা সালাম ভেসে আসে। দাদা সালামের জবাব দেয়। দাদাকে গাড়ির ভেতর থেকে সেই কণ্ঠটা গাড়ির ভেতরে আসতে বলে। দাদা কি করবে বুঝতে পারে না, সে ঠায় দাঁড়িয়ে থাকে। তখন সেই জিনটা ইশারায় দাদাকে গাড়ির ভেতরে আসতে বলে। গাড়িতে প্রবেশ করার জন্য একটা দরজা আছে। সেই দরজাটা সদা পর্দা দিয়ে ঢাকা থাকে। দাদা ধীর পায়ে গাড়ির কাছে যায়, তারপর পর্দাটা সরিয়ে গাড়ির ভেতরে ঢোকে। গাড়ির ভেতরে ঢুকতেই দাদা আরো বেশি অবাক হয়ে যায়, কারণ বাইরে থেকে সেটা গাড়ি মনে হলেও ভেতরে সম্পূর্ণ আলাদা। ভেতরে রাজকীয় ব্যাপার। দাদা দেখে একটা সিংহাসনের মতো চেয়ারে বসে আছে একজন। কি অপরূপ তার চেহারা! তার চেহারা দেখে মনে হচ্ছে নূর যেন বেয়ে বেয়ে পড়ছে। দাদা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। গাড়ির ভেতরে জিনের সর্দার বসেছিল। তার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। তার বয়সও অনেক। সেই জিনের সর্দার দাদাকে বলে, মোহতারাম, আপনি কি ভয় পাচ্ছেন আমাকে দেখে? ভয় পাবেন না। আপনি যাদেরকে দেখেছেন তারা সবাই আমার গোত্রের জিন। এরা কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এরা কখনোই মানুষের ক্ষতি করে না। আপনি আমাকে ডেকেছেন কেন সেটা বলুন। দাদা কি বলবে কিছুই বুঝতে পারছিল না, কারণ এত বিনয়ী ব্যবহার কারো হতে পারে দাদার এটা জানা ছিল না। দাদা তখন জিনের সর্দারকে বলে, হুজুর, আমি একটা সমস্যার জন্য আপনার সাহায্য চাই। আপনি যদি সাহায্য করেন তাহলে হয়তো অনেক মানুষ বেঁচে যাবে। তারপর দাদা সব ঘটনা জিনের সর্দারকে জানায়। সব কথা শুনে জিনের সর্দার একজনকে ডাক দেয়। তারপর ইশারায় কি যেন বলে। সেই জিনটা মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর জিনের সর্দার দাদাকে বলে, মোহতারাম, আপনি একটু অপেক্ষা করেন। কিছু সময়ের মধ্যেই আপনাকে সব কিছু জানাচ্ছি। অল্প সময়ের মধ্যেই সেই জিনটা চলে আসে। সর্দারটা সেই জিনের সাথে কথা বলে। তারপর সেই জিনের সর্দারটা বলে, মোহতারাম, সেখানে যেই বিচার সর্দার আছে সে ভালো। সে কখনোই কারো কোনো ক্ষতি করে না। অনেক বছর ধরে তারা সেখানেই আছে। তালে এবার ভোলা
মাছ ভেবে একটা পিশাচকে হত্যা করে। একটা পিশাচ মাছের রূপ ধারণ করে বিলের পানিতে খেলা করছিল। মাছটা তালেব আর ভোলা দেখতে পায়। তখন তালেব মাছটাকে আঘাত করে, মাছটা মারা যায়। আর বাকি যেই লোকটা নিখোঁজ হয়েছে সেও একটা পিশাচকে মাছ ভেবে হত্যা করে। এই জন্য পিশাচগুলা তালেব আর ওই লোকটাকে তাদের জগতে নিয়ে গেছে। তারা তো জেনে শুনে আর এই কাজ করেনি। আপনি চিন্তা করবেন না, আমি দেখি কিছু করতে পারি কিনা। কাল মাঝরাতে একজন আপনাকে নিতে আসবে। আপনি একা একা তার সাথে ওই বিলের কাছে যাবেন। সেখানে কাল আবার আপনার সাথে আমার দেখা হবে। কাল আমি নিজেই সেই পিশাচ সর্দারের সাথে কথা বলবো। দাদা জিনের সর্দারের কথায় অনেক খুশি হয়। তারপর দাদা সেই সর্দার জিনের সাথে মুসাফা করে। তারপর জিনের সর্দারটা দাদাকে সালাম দেয়। দাদা গাড়ি থেকে নেমে যায়। দাদা গাড়ি থেকে নামার কিছু সময় পরই সেখানে আর কিছুই দেখতে পায় না। এদিকে এত কিছু হয়ে গেছে, দাদার বাড়ির কেউ কিছুই টের পায়নি। তখন ফজরের নামাজের সময় হয়ে গেছে। দাদা নামাজ আদায় করে। দাদা সারাদিন ভাবতে থাকে কি হবে। দাদা কি পারবে তালেবকে মুক্ত করতে? এসব চিন্তা দাদার দিন কেটে যায়। রাতের বেলায় দাদা অপেক্ষা করতে থাকে। এক সময় গতকালের সেই জিনটা আসে। জিনটা এসে দাদাকে সালাম দেয়। দাদা সালামের জবাব দেয়। তারপর জিনটা দাদার কাছে আসে। জিনটা দাদার ডান হাত ধরে তারপর দাদাকে চোখ বন্ধ করতে বলে। দাদা চোখ বন্ধ করে। কয়েক সেকেন্ড পর দাদাকে চোখ খুলতে বলে। দাদা চোখ খুলতেই অবাক করা দৃশ্য দেখতে পায়। দাদা দেখে তার সামনে হাজার হাজার কালো অবয়ব দাঁড়িয়ে আছে। জায়গাটা দাদার অচেনা। এটা যে মানুষের বসবাসের জায়গা না, সেটা দাদা ঠিকই বুঝতে পেরেছিল। দাদা আরো দেখে সেখানে দুইটা সিংহাসনের মতো চেয়ার। একটাতে সেই জিনের সর্দার বসে আছে, আর একটা চেয়ার খালি। জিনের সর্দার দাদাকে কাছে ডাকে। দাদা কাছে যায়। তারপর দাদাকে একটা চেয়ার এনে বসতে দেয়। দাদা চারপাশে তাকিয়ে দেখে যত দূর চোখ যায় শুধু কালো কালো অবয়ব দেখা যাচ্ছে। দাদা একটু ভয়ও পাচ্ছে। এমন সময় সব কালো অবয়বগুলো দূরে সরে যায় আর একটা রাস্তা করে দেয়। দাদা দেখতে পায় একটা বৃদ্ধ মানুষ আসছে। সে দেখতে কালো কুচকুচে, চেহারাটা দেখতে খুবই ভয়ঙ্কর। সব কালো অবয়বগুলো তাকে দেখে মাথা নিচু করে। দাদা বুঝতে পারে এটা পিশাচদের সর্দার। পিশাচ সর্দারটা চেয়ারে এসে বসে। তখন সেই পিশাচ সর্দারটা জিনের সর্দারকে বলে, আপনি এখানে কেন আসলেন? আর আমার সাথে আপনার কি দরকার? আপনি কি ওই দুইটা মানুষকে বাঁচাতে এসেছেন? তখন জিনের সর্দার বলে, আপনি তো সবই জেনে গেছেন কেন আমি এখানে এসেছি। আপনি যাদের মৃত্যু দেবেন তারা তো জেনে বুঝে ইচ্ছা করে কিছু করেনি। তারা যদি জানতো তাহলে কখনো এই কাজ করতো না। আপনার অনুসারীরা তো একজনকে নৃশংসভাবে হত্যা করেছে। ওদের কি দোষ বলুন? ওরা তো আর জানতো না পিশাচ মাছের রূপ ধারণ করে আছে। ওরা দুজন ছোট মানুষ। আর যে লোকটাকে বন্দি করে রেখেছেন সেও তো ইচ্ছে করে কিছু করেনি। জিনের সর্দারের কথা শুনে পিশাচ সর্দার বলে, এটা ঠিক, ওরা না জেনেই ভুল করেছে। কিন্তু ওদের তো বোঝা উচিত ছিল সাধারণ মাছ কেমন হয়। আমরা এখানে হাজার বছর ধরে আছি। আমরা কিন্তু কখনোই কারো কোনো ক্ষতি করিনি।
এমনকি কাউকে কখনো ভয়ও দেখাইনি। আমার অনুসারী পিশাচগুলো খুবই রেগে আছে। আমি ওদেরকে কারো ক্ষতি করতে নিষেধ করেছি, কিন্তু আমি এই বিষয়ে জানার আগেই একটা ছেলেকে এরা হত্যা করে ফেলেছে। আর বাকি যে দুইজন আছে ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জিনের সর্দার তখন বলে, আপনি তো একজন সর্দার, আপনি নিজে ভেবে দেখুন তো, তাদেরকে যদি মৃত্যুদণ্ড দেন এটা কি ন্যায় বিচার হবে? ওরা যদি জেনে বুঝে ইচ্ছে করে কাজটা করত তাহলে ওদের মৃত্যুদণ্ড দিলে ন্যায় বিচার হতো, কিন্তু তারা তো জেনে শুনে কাজটা করেনি। এখন আপনি যদি তাদের মৃত্যুদণ্ড দেন এটা হবে আপনার শক্তির অপব্যবহার। আপনি শুধু একটাবার ভেবে দেখুন, ওদের মৃত্যুদণ্ড দেওয়াটা কি ঠিক হবে? জিনের সর্দারের কথা শুনে পিশাচ সর্দার কিছু বলে না। কিছু সময় চুপ করে থেকে একজনকে ইশারায় কিছু বলেন। তখন দেখা যায় দুজন পিশাচ তালেব আর সেই লোকটাকে ধরে নিয়ে আসছে। তারপর ওদের দুইজনকে সামনে বসানো হয়। দাদা তখন কিছু কথা বলার অনুমতি চায়। পিশাচ সর্দার দাদাকে অনুমতি দেয়। তখন দাদা বলে, দেখুন, এরা গ্রামের সাধারণ মানুষ। এরা জেনে শুনে কখনোই এমন নৃশংস কাজ করবে না। ওদের পরিবার ওদের জন্য কান্নাকাটি করছে। আপনি ওদেরকে ছেড়ে দিন। ওরা আর কোনোদিনও এমন কাজ করবে না। ওরা সাবধান হয়ে যাবে। দাদার কথা শুনে পিশাচ সর্দারটা বলে, দেখুন হুজুর, আপনি অনেক ভালো মানুষ। আপনি যাকে নিয়ে এসেছেন আমি তার সম্মান রেখে এদের দুজনকে মুক্ত করে দিচ্ছি, কিন্তু এখন থেকে একটা শর্ত মেনে চলতে হবে। এই বিলে মানুষ মাছ ধরবে তাতে সমস্যা নেই, কিন্তু কেউ যদি কোনো গজার মাছ দেখতে পায় তাহলে যেন সেই গজার মাছকে কেউ না ধরে, আর গজার মাছকে যেন কেউ আঘাত না করে, কারণ এখানের পিশাচগুলা এখন থেকে গজার মাছের রূপ ধরে থাকবে। আপনি সবাইকে বলে দেবেন কেউ যেন ভুলেও গজার মাছ দেখলে ধরার চেষ্টা না করে। কেউ যদি এই কাজটা করে তাহলে কিন্তু তার কোনো ক্ষমা নেই। দাদা পিশাচ সর্দারের কথায় রাজি হয়ে যায়। তারপর তালেব আর সেই লোক পিশাচ সর্দারের কাছে মাপ চায়। তারপর সেখান থেকে পিশাচগুলা সবাই অদৃশ্য হয়ে যায়। জিনের সর্দার তখন দাদাকে বলে, এরা না জেনে এই কাজ করেছে জন্য আমি এই উপকার করলাম। যদি জেনে বুঝে এরা করত আমি কখনোই আপনার সাহায্য করতাম না। তবে এখন থেকে সাবধান হয়ে যাবে আর নামাজ আদায় করবে। তারপর জিনের সর্দার সবাইকে চোখ বন্ধ করতে বলে। সবাই চোখ বন্ধ করে ফেলে। কিছু সময় পর দাদা অনুভব করে তারা পানির ভেতরে। দাদা চোখ খুলে তাকায়। দাদা দেখে তারা তিনজন সেই বিলের ধারে হাঁটু পানিতে দাঁড়িয়ে আছে। তারপর দাদা দুজনকে নিয়ে চলে আসে। সকালবেলায় জানাজানি হয়ে যায় তালেব সহ সেই লোকটা ফিরে এসেছে। দাদা দুজনকে আগেই বলেছিল যা কিছুই হয়ে যাক সেটা যেন কাউকে না বলা হয়। তালেব আর সেই লোক কাউকেই কিছু বলে না। তারা এমন ভাব করে যেন কিছুই হয়নি। দুজনের বাড়ির মানুষ অনেক খুশি হয়। দাদাকে অনেক ধন্যবাদ জানায়। তখন থেকে দাদার ওপর গ্রামের মানুষের একটা আলাদা ভালো লাগা তৈরি হয়। জানা যায় তালেব পরে দাদার সাথে তার সহকারী হিসেবে থাকতো। আর সেই জিনের সর্দারের বিষয়ে কোনো কথা জানা যায়নি। তালেবের ঘরে যে একটা কাগজ পাওয়া গিয়েছিল সেটার বিষয়েও কিছু জানা যায় না।
এমনভাবেই জিনের ন্যায় বিচারের জন্য 2টা মানুষের জীবন বেঁচে যায়। ইমরান ভাই, এটাই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইমরান ভাইয়ের কণ্ঠে ঘটনাটা আরো বেশি ভালো লাগবে। এই ঘটনাটা ইমরান ভাইয়ের কণ্ঠে জীবন্ত হয়ে উঠবে। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভূত আড্ডার সাথেই থাকবেন। আবারও সামনের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আমি সজীব হোসাইন। ওয়ালাইকুম আসসালাম সজীব ভাই, কি ঘটনা পাঠাইছেন ভাই? একদম ভাই, কাহিম করে দেওয়ার মতো একটা ঘটনা ছিল। খুব খুব বেশি ডার্ক একটা ঘটনা ছিল। অনেক ভালো লেগেছে ভাই। আর আপনার লেখা তো বরাবরই সবার অনেক প্রিয়। এটা তো আর নতুন করে বলার কিছু নেই। তারপরেও ভাই, আজকের ঘটনাটা কিন্তু অনেক বেশি ডার্ক ছিল। সত্যি ভাই, ঘটনাটা যখন কাভার করতেছিলাম আমি নিজে ফিল করতে পারতেছিলাম। মানে এত গোছায়, এত সুন্দরভাবে যে আপনি লেখেন না, আসলে এই জিনিসগুলো ফিল করা যায়। তো বন্ধুগণ, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সজীব ভাইয়ের আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আপনাদের রিভিউগুলো অবভিয়াসলি পজিটিভই আসবে। তো আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের সাথে কিন্তু শেয়ার করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ঘটনাটি, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের যেই মন্তব্য করতে ইচ্ছা হয় সেটা, এবং আপনাদের প্রিয় মানুষদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করবেন। তাতে করে আমাদের ভূত আড্ডা পরিবারটা আরো বড় আকার ধারণ করতে পারবে। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে 2টি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিন। তো ওয়ান্স এগেইন সজীব হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা এপিসোড আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। তো কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ইমরান খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।